হামের উপসর্গে ময়মনসিংহ, সিলেট ও বরিশালে আরও ৬ মৃত্যু। টিকা দেয়া শুরুর ১.৫ মাস হলেও কমছে না আক্রান্তের সংখ্যা। ঈদের ছুটিতে রোগী আরও বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও স্বস্তিতে নেই খামারিরা। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বড় গরু বিক্রি নিয়ে শঙ্কা। উপাচার্যের নিয়োগ বাতিল সহ ৩ দফা দাবিতে আজও ডুয়েটে ব্লকেট কর্মসূচি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মসূচিতে বন্ধ ক্লাস পরীক্ষা। ক্ষুদ্র মাঝারি শিল্পে বিনিয়োগে নানা বাধার মুখে প্রবাসীরা। সুসংহত সঞ্চয় ও গুচ্ছ বিনিয়োগে উৎসাহিত করা গেলে দেশের কাজে লাগবে বলছেন বিশেষজ্ঞরা। বগুড়ায় প্রতিকূল আবহাওয়া আর অ্যাপস জটিলতায় পুরোদমে ধান কিনতে পারছে না খাদ্য বিভাগ। ন্যায্য দাম থেকে বঞ্চিত কৃষক। নওগাঁয় বাড়তি সব ধরনের চালের দাম। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি অন্যয় কর্মকার। সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় হামের উপসর্গে সিলেট, ময়মনসিংহ ও বরিশালে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ১ জন এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৩ শিশু। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। মারা যাওয়াদের বেশিরভাগই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল। এদিকে ময়মনসিংহ মেডিকেলে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু ৩৪। বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ১০৪ জন। হামের টিকা দেয়া শুরুর ১.৫ মাস হতে চললেও কমছে না আক্রান্তের সংখ্যা। শুরুর দিকের হটস্পট রাজশাহীতে কিছুটা কমলেও ১ মাসের ব্যবধানে চট্টগ্রামে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ঢাকায় এই সংখ্যা কিছুটা স্থিতিশীল হলেও বরিশাল, সিলেট, খুলনা সহ অধিকাংশ বিভাগেই বেড়েছে রোগীর সংখ্যা। আসন্ন ঈদুল আজহায় মানুষের ব্যাপক স্থানান্তরে রোগী আরও বৃদ্ধির শঙ্কা বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদের প্রতিবেদন। কোনোভাবেই কমছে না হামের প্রকোপ। রাজধানীর হামের চিকিৎসা দেয় এমন হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিনই দেখা যায় রোগীদের দীর্ঘ সারি। টিকাদান কর্মসূচি শুরুর ১.৫ মাসেও প্রতিদিনই আক্রান্ত হচ্ছে হাজারের বেশি রোগী। ঢাকায় রোগী বৃদ্ধির হার কিছুটা স্থিতিশীল হলেও ১ মাসের ব্যবধানে চট্টগ্রামে রোগী বেড়ে দ্বিগুণ হয়েছে। রোগী বেড়েছে বরিশাল, ময়মনসিংহ, সিলেটেও। তবে শুরুর দিকের হাম হটস্পট রাজশাহীতে গেল মাসের ১৭ তারিখ ৩০০-র বেশি আক্রান্ত হলেও মে মাসে তা দাঁড়িয়েছে ৬৯ জনে। এদিকে আসন্ন ঈদে সারা দেশে মানুষের চলাচল বৃদ্ধিতে রোগী আবারও বৃদ্ধি পেতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। ঈদের মধ্যে কিন্তু এটা আপনার আবার মুভমেন্ট হলো একটা, এবং ঈদে ছিল এবার অনেক দিনের ছুটি ছিল, সুতরাং ঢাকার থেকে কিন্তু ডেসিমেশন হলো। ঢাকার বাইরের থেকে যারা ঢাকায় আসলো ওরাও কিন্তু রোগ নিল। তো এই যে একটা আসা যাওয়া, যেটা কিন্তু কোভিড-১৯-এর সময় হয়েছিল, ঈদুল আজহাতে একটু ভয় পাচ্ছি যে যেহেতু ঢাকায় আপনার সংক্রমণের হারটা অনেক বেশি। রোগী বৃদ্ধির প্রেক্ষিতে সারা দেশে গণটিকা কার্যক্রম শুরু হয় ১২ এপ্রিল। প্রায় ১.৫ মাস হতে চললেও খুব বেশি একটা প্রভাব দেখা যাচ্ছে না। সরকারের হিসাবে টিকাদানের লক্ষ্যমাত্রা ১,৮০,০০,০০০-এর বিপরীতে টিকা দেওয়া হয়েছে ১,৮২,০০,০০০। তবে টিকার সফলতা পেতে পুষ্টি, ভিটামিন এ+ ক্যাম্পেইন সহ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শর্ট টার্ম ব্যবস্থাটা খুব খারাপ হয়নি, মোটামুটি হয়েছে। তার সাথে যেগুলো অব্যবস্থাপনার ব্যাপার রয়েছে, হাসপাতালে অপ্রতুলতা, আইসিইউর অপ্রতুলতা, বাচ্চাদের আইসিইউ বিশেষ করে অপ্রতুলতা, জনবলের অভাব, এগুলো কিন্তু লং টার্ম এবং মিড টার্ম সলিউশনের মধ্যে যেতে হবে। আরেকটি বড় বিষয় হচ্ছে যে আমাদের প্রস্তুত থাকতে হবে সদা যে এই ইনফেকশন শুধু আজকে হাম না, কালকে আরেকটা ইনফেকশাস ডিজিজ আসতে পারে।
তবে হাম ভাইরাসটির একটিমাত্র সেরোটাইপ থাকায় টিকার কার্যকারিতা যে কোনো টিকার চেয়ে বেশি। ফলে টিকার ফলাফল পেতে কিছুটা সময় লাগলেও অতিরিক্ত মানুষের ভিড়, সার্বিক স্বাস্থ্যবিধি ভেঙে গেলে পরিস্থিতির কিছুটা কঠিন হতে পারে। বিভিন্ন গ্রামে বা শহরে বা পাড়া মহল্লায় যারা ভ্যাকসিন পায়নি তাদের ক্ষেত্রে ঝুঁকিটা থাকবে, কিন্তু যারা সাধারণ জনগোষ্ঠী যারা আগে থেকেই আমরা ভ্যাকসিন পেয়েছি তাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা অনেক ক্ষেত্রে কম এবং নাই বললেই চলে। মিজলস ভাইরাসের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে এটার একটাই সেরোটাইপ, সুতরাং যে ভ্যাকসিন আমরা দিচ্ছি সেই ভ্যাকসিনের মাধ্যমে এই ভাইরাসের এগেনস্টে আমাদের লক্ষ্যমাত্রা, টিকার যে লক্ষ্যমাত্রা সেটা অর্জন করা খুব একটা কঠিন হবে না। তবে আগামী 1 মাসের মধ্যে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। হাম পরিস্থিতির আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ। শুরুতে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন হারুনুর রশিদ। হারুন, বর্তমানে হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে কতজন রোগী ভর্তি রয়েছে জানাবেন? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন সেন্টার রয়েছে সেখানে আজকে 104 জন রোগী ভর্তি রয়েছে, অর্থাৎ সকাল 8টা পর্যন্ত যে হিসেব আমাদের কাছে দেয়া হয়েছে গত 24 ঘন্টার ভর্তি এবং ছুটি বাদ দিয়ে এখানে মোট 104 জন রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছে। এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে 104 জন যে হাম রোগী ভর্তি রয়েছে এর মধ্যে 15 জন রোগী রয়েছে যারা বয়স্ক বা বড়, অর্থাৎ হাম যখন শুরু হয়, হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর কিন্তু শুধু শিশুরাই আক্রান্ত হতো, কিন্তু এখন বেশ কয়েকদিন যাবৎ কিন্তু বড়রাও এই হামে আক্রান্ত হচ্ছে এবং এই যে হাম আইসোলেশন সেন্টার রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত 15 জন রোগী যারা বয়স্ক বা প্রাপ্তবয়স্ক তারা কিন্তু ভর্তি রয়েছেন। আমরা দেখছি যে সকাল থেকেই হাসপাতালের চিকিৎসক, নার্স যারা রয়েছেন তারা কিন্তু এই হাম আক্রান্তদের চিকিৎসার জন্য কাজ করছেন। আমরা দেখছি যে প্রত্যেকটি রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং তাদের যে প্রয়োজনীয় ঔষধ বা ইনজেকশন সেগুলো কিন্তু প্রয়োগ করা হচ্ছে। এবং গত 24 ঘন্টায় কিন্তু এই ময়মনসিংহ মেডিকেলের যে হাম আইসোলেশন সেন্টার রয়েছে সেখানে একজন শিশুর মৃত্যু হয়েছে এবং এই একজন শিশুর মৃত্যু নিয়ে এখন পর্যন্ত, অর্থাৎ গত 17 মার্চ থেকে যে হামের রোগী ভর্তি শুরু হয়েছে এ পর্যন্ত মোট 34 জন শিশু কিন্তু মৃত্যুবরণ করেছে যারা হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন শুধু হামের কারণে মৃত্যু হয়েছে বিষয়টি এমন নয়। যে সমস্ত রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তাদের অন্যান্য নানা ধরনের জটিল সমস্যা ছিল, যেমন নিউমোনিয়া, শ্বাসকষ্ট বা হার্ট ফেইলুর, এই বিভিন্ন কারণেই কিন্তু শিশুরা মারা গিয়েছে বলে আমাদেরকে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই হাম আক্রান্ত বা হাম আইসোলেশন সেন্টারে যে সমস্ত শিশু বা রোগী ভর্তি হয়েছে তাদের অনেকেরই আইসিইউ সুবিধা প্রয়োজন হয়, অর্থাৎ যখন সংকটাপন্ন হয় তাদেরকে আইসিইউতে স্থানান্তর করা প্রয়োজন হয়। কিন্তু ময়মনসিংহ মেডিকেলে শিশুদের জন্য আইসিইউ সুবিধা না থাকার কারণে কিন্তু তাদেরকে আইসিইউর যে সেবা সেই সেবাটি দেওয়া যাচ্ছে না। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন শিশু আইসিইউ চালু করার জন্য তারা স্বাস্থ্য অধিদপ্তরে দফায় দফায় চিঠি দিয়েছেন, কিন্তু এটি এখনো আলোর মুখ দেখেনি। তবে এখানে চিকিৎসকরা যেটি বলছেন তাদের সাধ্যানুযায়ী তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যেন প্রত্যেকটি শিশুকে চিকিৎসা দিয়ে সুস্থ করা যায়। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন সেন্টার থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে এবার যাব কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ, কক্সবাজারের হাম পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। অন্যই কক্সবাজারের হাম পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। কক্সবাজার সদর হাসপাতালে বাড়তি রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, গড়ে প্রতিদিনই কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হচ্ছে 60 জন হাম আক্রান্ত শিশু এবং গত 29 মার্চ থেকে এ পর্যন্ত কক্সবাজারে 17 জন শিশুর মৃত্যু হয়েছে। যেহেতু প্রতিদিনে হাম আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছেন, একেবারে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে কক্সবাজারের স্বাস্থ্য মহল এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলছেন, যেহেতু
কক্সবাজারে প্রতিদিনই জেলা উপজেলা থেকে হাম আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হচ্ছেন এবং স্বজনদের বারবার অভিযোগ করছেন তারা কক্সবাজার সদর হাসপাতালে অক্সিজেন সহ নানা ধরনের ওষুধ তারা বাড়তি দাম দিয়ে বাহির থেকে কিনতে হচ্ছে। সেক্ষেত্রে তারা নানা ধরনের অভিযোগ করছেন, যেহেতু কক্সবাজার সরকারি সদর হাসপাতাল রয়েছে, সেক্ষেত্রে তারা সরকারি হাসপাতাল ছাড়া অন্যান্য যে বাহিরের যে ফার্মেসি আছে সেখান থেকে তাদের বাড়তি টাকা দিয়ে ওষুধ কিনতে হচ্ছে, সেটি তারা বারবার বলছেন। এবং কক্সবাজারে গড়ে প্রতিদিনই 60 জনের মতো শিশু ভর্তি হচ্ছেন। এ ছিল কক্সবাজার সদর হাসপাতাল থেকে সর্বশেষ। হাম পরিস্থিতির খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন হারুনুর রশিদ এবং কক্সবাজার থেকে যুক্ত ছিলেন মোহাম্মদ মোর্শেদ। ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেবা গ্রহীতাগণ নিজের জমিজমা সংক্রান্ত বিষয়গুলি বর্তমানে ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করতে সুযোগ পাচ্ছেন। এমনকি যারা অনলাইনে নিজের জমিজমার খাজনা প্রদান কিংবা প্রয়োজনীয় কার্যক্রম করতে সক্ষম নন, তাদের জন্য রয়েছে ভূমি সহায়তা সেবা কেন্দ্র। বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ইতিমধ্যেই দেশের 61টি জেলায় বর্তমানে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্র থেকে নির্ধারিত সেবা মূল্যের বিনিময়ে নাগরিকগণ সহজেই ভূমি সেবার আবেদন করতে পারছেন এবং সরকারি ফি পরিশোধ করতেও সক্ষম হচ্ছেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে এবং একই সাথে পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ, যার নাম দেওয়া হয়েছে, খুব সম্ভব অ্যাপটির নাম দেওয়া হয়েছে ভূমি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি মনে করি ভূমি জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করা যায়, জমি সংক্রান্ত বিরোধ সম্পত্তির পথও খুব সম্ভবত তত বেশি সহজ হয়ে যায়। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমিজমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে ইনশাআল্লাহ। চলমান এই ভূমি সেবা মেলা আধুনিক ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিকদেরকে নিজেদের দায় দায়িত্ব সম্পর্কেও আরো সচেতন করবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের মাথাপিছু জমির পরিমাণও কমে আসছে। ফলে জমির অর্থনৈতিক মূল্য যেমন বাড়ছে, তেমনি জমি নিয়ে বিরোধ, মামলা মকদ্দমা এবং জটিলতাও বাড়ছে একই সাথে। অনেক ক্ষেত্রে এসব বিরোধ ব্যক্তি ও পরিবারের শান্তিও নষ্ট করার পাশাপাশি যে উন্নয়ন কর্মকাণ্ডেও প্রতিবন্ধকতার সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় ভূমির পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা বর্তমানে সময়ের অপরিহার্য দাবি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত করতে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। একই সঙ্গে ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, যা আমরা ভিডিওতে একটু আগে দেখেছি। সেরকম একটি পরিবেশ আমরা চাই, অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করে জমিজমা সংক্রান্ত বিষয়ে জনগণকে সহায়তার লক্ষ্যে সারা দেশে ভূমি সেবা মেলা আয়োজন এবং ভূমি ব্যবস্থাপনাকে আরো সহজ এবং আধুনিকীকরণ করার ব্যাপারে আমরা জাতীয় নির্বাচনের কয়েক বছর আগে প্রণীত 31 দফা এবং সর্বশেষ নির্বাচনী ইশতেহারেও বিষয়টি উল্লেখ করেছিলাম। আজ থেকে সারা দেশে 3 দিন ব্যাপী এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরো একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের
প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। শুধুমাত্র জমিজমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। কারণ দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ঠ দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত ৪৭ লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। সুতরাং এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি। তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। এতে একদিকে বিরোধ নিষ্পত্তিতে যেমন অল্প সময় লাগবে, অপরদিকে অনেক ক্ষেত্রেই বিরোধ হয়তো শত্রুতায় রূপ নেবে না। ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী, সরাসরি ছিলাম সেখানে। এবার কোরবানির পশুর হাটের খবর। পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও স্বস্তিতে নেই কুমিল্লার খামারিরা। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে ক্রেতার অনিশ্চয়তা আর বড় গরু বিক্রি নিয়ে দুশ্চিন্তা ভর করছে খামারিদের। জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে দেশীয় গরুর পর্যাপ্ত মজুদ রয়েছে। পশুর অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ছবি তুলেছেন ফোরকান হোসেন। প্রবাসী জামাল হোসেন প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগ করেছেন গরুর খামারে। শতাধিক গরুর পরিচর্যায় ব্যস্ত কর্মীরা। তার খামারে বড় গরুর দাম ২ থেকে ৬ লাখ। কুমিল্লায় এমন ৩ সহস্রাধিক খামারির পশু পরিচর্যার ব্যস্ততায় অনিশ্চয়তার ছাপ। এই বছর চ্যালেঞ্জটা বেশি হয়ে গেছে শুধু একমাত্র যুদ্ধের কারণে। এখন তেলের দাম বেড়ে গেছে। একটা গাড়ি আসক, একটা গাড়ি যখন আমি উত্তরবঙ্গে গরুটা নিয়ে আসি ৩০,০০০ টাকা, এখন ৫০,০০০ ৪৫,০০০ টাকা লাগে। তো এর মধ্যে আবার লেবার খরচটাও বেড়ে যাবে, মানুষের খানার খরচ বেড়ে গেছে। ইন্ডিয়া থেকে যদি গরু আসে, প্রান্তিক খামারি বলেন, ছোট আমাদের মতো বড় খামারি বলেন বা মিডিয়াম খামারি বলেন, তারা কিন্তু আস্তে আস্তে খামার বন্ধ করে দিবে যদি এই ধরনের যদি কোনো ইয়ে হয় আর কি, ইন্ডিয়ার থেকে বা বারামা থেকে যদি গরু আসে আর কি, কারণ লস আর কত দিবে। খামারিদের অভিযোগ, গত ১ বছরে গোখাদ্য ও ওষুধের দাম ব্যাপক বেড়েছে। সেই সঙ্গে শ্রমিক খরচও আগের তুলনায় বেশি। অনেকেই ঋণ নিয়ে পশু লালন পালন করছেন। ন্যায্য মূল্য না পেলে বড় ধরনের লোকসানের আশঙ্কা তো রয়েছে। সবচেয়ে বেশি দুশ্চিন্তা বড় গরু নিয়ে। খানার দাম যে বাড়ছে, প্রতি বস্তাতে ২০০-৩০০ টাকা বসি। সোয়াবিনের তো দাম বাড়ছে, কুড়া ৫ টাকার কেজি, এখন কুড়া কিনি ১৫ টাকা। প্রত্যেকটা খামারই কম বেশ, তারা ব্যাংক লোন আছে, অনেক টাকা লোন আছে। লোনগুলো অনেক সময় এই খামারের লসের কারণে যায়, আবার এগুলো ঋণ খেলাপি হয়ে যাও নাকি। কোরবানিকে কেন্দ্র করে জেলার ১৭টি উপজেলায় গরুর খামারে বিনিয়োগ করেন অসংখ্য উদ্যোক্তা। ছোট পারিবারিক খামার থেকে শুরু করে বাণিজ্যিক খামার, সবখানেই এবার বিনিয়োগ বেড়েছে কয়েক গুণ। কয়েক মাসের শ্রম, ঋণ আর স্বপ্ন কোরবানিকে ঘিরে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় ২,৬০,০০০ পশু। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে প্রায় ১২,০০০ পশু। প্রাণী সম্পদ বিভাগ বলছে, খামারিদের নিরাপদ ও লাভজনক বাজার নিশ্চিত করতে কাজ করছে সরকার। সীমান্ত পাড়ি দিয়ে যদি পশু চলে আসে, তাহলে দেখা যাবে যে সেই যেই পরিমাণ ব্যয় হইল পশুটার নিতে, বাইরের থেকে পশু যদি সে অর্ধেক দামে যদি ক্রেতা যদি পেয়ে যায়, সীমান্ত দিয়ে পারে চলে আসে, তাহলে কিন্তু লোকাল যে খামারিরা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই বিষয়ে আমরা খুব সজাগ দৃষ্টিতে রাখবো। এদিকে পশুর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।
ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশু বেচাকেনা। হাটগুলোতে বেড়েছে ক্রেতা সমাগম, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে আরও জানাতে পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ 22 মৌজা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, হাটে কোরবানির পশুর দাম কেমন দেখছেন আর কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদেরকে জানাবেন। ব্রাহ্মণবাড়িয়াতে এবার কিন্তু স্থায়ী হাটের পাশাপাশি অস্থায়ী 112টির মতো হাটে কোরবানির পশু বেচা কেনা হচ্ছে। এবং আমরা আজকে আছি এই 22 মৌজার পশুর হাট। এটি কি দেশের পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ একটি পশুর হাট। এখানে কিন্তু প্রতি হাটবার অর্থাৎ প্রতি মঙ্গলবার এখানে হাট জমে পশুর হাট, এবং এই হাটে কিন্তু 2 থেকে 2,500 মতো পশু কেনা বেচা হয়, যেটি আসলে ঈদুল আজহাকে ঘিরে কিন্তু সেটি আরো অনেকাংশে বেড়ে যায়। তো আজকে আমরা সকাল থেকে এই হাটে এখানে আমরা এসেছি, এবং আমরা এখানে বেশ কয়েকটি এলাকা জুড়ে কিন্তু এই পশুর হাটটি কিন্তু বিস্তৃত। আমরা এখন কিন্তু এখানে এই বাজারে আমরা সকাল থেকে যেটি দেখছি যে এখানে সকাল থেকে ক্রেতা সমাগম বাড়ছে। বিশেষ করে যে গ্রামাঞ্চলে যেসব ক্রেতা বিক্রেতা আছেন তারা কিন্তু এখানে পশু নিয়ে আসছেন এবং তারা পশু কেনা বেচা করছে। তবে আমরা ক্রেতাদের কাছ থেকে একটি মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। ক্রেতারা বলছে যে এবার বিগত বছরের তুলনায় কিন্তু এবার পশুর দাম কিছুটা বেশি। বিশেষ করে ছোট বা মাঝারি যেসব আকারের যে গরুগুলো আছে সেগুলোর দাম অনেকাংশেই প্রায় 5 থেকে 10,000 টাকা পর্যন্ত প্রতি গরু বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। মূলত এই যে পশু খাদ্যের দাম বাড়ার ফলে গরু উৎপাদন খরচ বেড়েছে, সেজন্যই কিন্তু দাম বাড়ছে। এবং তবে বলা যেতে পারে যে সব মিলে কিন্তু এই পশুর হাটটিতে এবার ঈদকে ঘিরে অন্তত কিন্তু 50 কোটি টাকার পশু কেনাবেচা হতে পারে বলে এখানকার যারা ক্রেতা বিক্রেতা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা কথা বলেছি এই হাটের ইজারাদার সঙ্গে, তারা বলছেন যে গরুর দাম যত সর্বোচ্চ 500 থেকে 800 টাকা পর্যন্ত কিন্তু হাসিল নেওয়া হচ্ছে। এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির অপসারণের দাবিতে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, ভিসির অপসারণ সহ আর কি কি দাবি জানাচ্ছেন শিক্ষক ও কর্মকর্তারা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আসলে এখানকার যে আন্দোলন এবং কর্মসূচি চলছে, এতে কিন্তু এই দক্ষিণ উপকূলীয় অঞ্চলের যে সর্বোচ্চ বিদ্যাপীঠ, এই যেমন পটুয়াখালী দুমকি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাসে আমরা দেখেছি তাদের এখন প্রধান চাওয়াই হচ্ছে যে এখানকার যে উপাচার্য যেমন ডক্টর কাজী রফিকুল ইসলাম, তার স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণেই কিন্তু এখানকার যে শিক্ষক কর্মচারীরা গত 11ই মে তারা এখানে অবস্থান করছিলেন। তখন বহিরাগত সন্ত্রাসীরা তারা এখানে তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং এই হামলার পরিপ্রেক্ষিতে প্রায় 20 থেকে 30 জন শিক্ষক কর্মচারী আহত হন। এবং এরপরে কিন্তু আরও আন্দোলন জোরালো হয়ে ওঠে। তখন থেকেই কিন্তু আজ 9 দিন হচ্ছে এই আন্দোলন চলমান রয়েছে। আজও এখানকার শিক্ষক কর্মচারীরা বেলা 11টা এখানে অবস্থান কর্মসূচি শুরু করেছেন এবং আর কিছুক্ষণ পরেই তারা এখানে একটি বিক্ষোভ মিছিল করবেন এবং বিক্ষোভ মিছিলটি টিএসসিতে গিয়ে শেষ হবে এবং সেখানে গিয়ে তারা আবার কর্মসূচি ঘোষণা করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এবং এখানকার যে পুলিশ বাহিনীর লোকজন, যে এখানকার যে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা কর্মী রয়েছে, তারা একটি মামলা দায়ের করার ফলে কিন্তু অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখানকার যে দলের তারা সদস্য, সে দল থেকেও তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং এখানকার যে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছি, যে তারা বলেছেন যে আসলে এখন পর্যন্ত কিন্তু আংশিক শিক্ষকরা এবং শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত রয়েছে এবং তাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে এই ভিসি ডক্টর রফিকুল ইসলাম তাকে অপসারণ করা হলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ স্বাভাবিক হবে, এমনটাই তারা জানিয়েছেন। এক কথা বলা যায় যে ভিসির প্রত্যাহার করা হলেই শিক্ষা পরিবেশ আবার পুনরায় স্বাভাবিক হবে, এমনটি দাবি তাদের। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ। বগুড়ায় চলছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের মৌসুম। 3 মে থেকে ধান কেনা শুরু হলেও প্রতিকূল আবহাওয়া এবং অ্যাপস জটিলতায় পুরোদমে ধান কিনতে পারছে না খাদ্য বিভাগ। এতে হাট বাজারে ধানের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। খাদ্য বিভাগ বলছে, ক্রয় অভিযান পুরোদমে শুরু হলে বাজারে ধান চালের দাম বাড়বে। মাজেদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। সোনালী গালিচায় ঢাকা বগুড়ার বিস্তীর্ণ মাঠ। মাঠে মাঠে চলছে ধান কাটা মাড়াই। 3 মাস অক্লান্ত পরিশ্রমের ফসল কাটার সময় কৃষকের চোখে ভাসে স্বপ্ন। বাজার দরের উপর নির্ভর করে সেই স্বপ্নের পরিণতি। ন্যায্য মূল্য না পেলে ভাঁজ পড়ে কপালে, কাঁধের উপর বাড়ে দায় দেনার ভার।
কৃষকেরা বলছেন সরকার এবার ধানের ন্যায্য দাম বেঁধে দিয়েছে, কিন্তু হাট বাজারে তার থেকে 300 টাকা কম দামে ধান বিক্রি হচ্ছে। সরকারের নির্দেশনা মেনে ধান দিতে পারলেই লাভবান হবেন তারা। ধান গাছে হলো 1400 হলো কাটারি, আর মিনিকেট হলো 1250-60। ধান আজকে 1230, 40, 50, 80 টাকা উঠেছে। তবে ধান বেশি একটু লসের ভাগ হয়ে গেছে কৃষকের। ক্ষতি হচ্ছে, সার সবজির দাম বেশি থেকে ক্ষতি হচ্ছে এখন 1220, 30, 50 ধানের ওপর বলছেন। কাঁচা ধানের দাম 1000 টাকা হয়। 3 মে থেকে ধান চাল সংগ্রহ হলেও বগুড়ার কৃষকের ঘরে পুরোপুরি ওঠেনি ধান। অন্যদিকে বিরূপ আবহাওয়ায় ধান শুকাতে পারছেন না তারা। এ অবস্থায় নির্দিষ্ট আর্দ্রতায় ধান দিতে না পারায় বাধ্য হয়ে কম দামে হাটবাজারে বিক্রি করতে হচ্ছে ধান। এতে লোকসানের মুখে পড়ছেন তারা। আমরা ক্রয় করার পর থেকে কিন্তু আবহাওয়াটা কিছুটা প্রতিকূলে আছে, একটু স্লো আছে। তবে আশা করছি যে আবহাওয়া ভালো হলে আমাদের পুরোদমে আমাদের সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং কৃষক দাম তারা যেটা আশা করছে, তাদের যে খরচ সেটা তারা পুষিয়ে নিতে পারবে। বিভিন্ন জায়গায় ধার বা ঋণ নিয়ে তারা আবাদ করে এবং যখন একসাথে কর্তন করা হয়, বিশেষ করে আগাম জাতগুলো, তখন তারা এই ধানগুলো বাজারে একসাথে ছাড়ে। ধানের যে সরকারি মূল্য সেটা পাচ্ছে না। কৃষকদের পরামর্শ দিব যে আপনারা একসাথে বিক্রি না করে ধানটা শুকিয়ে এই 1 মাস বা 2 মাস যদি ধরে রাখতে পারে, আমরা নিশ্চিত যে তারা একটা ভালো ধানের দাম পাবে। বগুড়ায় এবার 1,85,000 হেক্টর জমিতে ধান থেকে চাল আসবে প্রায় 7.5 লাখ টন। সরকার জেলা থেকে ধান সংগ্রহ করবে 17,269 টন এবং চাল 72,602 টন। মাজিদুর রহমান, এখন বগুড়া। এদিকে ইরি বোরোর ভরা মৌসুমেও নওগাঁয় চালের বাজারে দেখা দিয়েছে ঊর্ধ্বগতি। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে নওগাঁর পৌর খুচরা চালের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জেলায় চালের বাজারের এই ঊর্ধ্বগতির কী কারণ আমাদেরকে জানাবেন, আর কি বলছেন ব্যবসায়ীরা? আপনাকে জানিয়ে রাখি যে উত্তর জেলা নওগাঁ এখন ইরিবোরোর ভর মৌসুম হলেও গত 1 সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত। চালের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা। চালের দাম বাড়ার মূল যে কারণ সেটা হচ্ছে মৌসুমের শুরুর দিকে যেহেতু আবহাওয়া অনুকূল ছিল না, যার কারণে এই বৃষ্টির মধ্যেই কৃষকরা ধান কেটেছেন এবং সেই সব ধান যখন হাটে নিয়ে আসা হয়েছিল তখন ধান প্রতি মন ছিল 850 থেকে 1100 টাকা মন কৃষকরা বিক্রি করেছিল এবং সেই সময় এই ধান থেকে যেসব চাল বাজারে এসেছিল সেই সব চাল তখন দাম কিছুটা কম ছিল। যেহেতু এখন আবহাওয়া ভালো রয়েছে, যার কারণে ধানের বাজারও কিছুটা ঊর্ধ্বগতি, অর্থাৎ বলা যায় যে প্রতি মন ধান এখন বিক্রি হচ্ছে 1250 টাকা থেকে 1350 টাকা পর্যন্ত। যেহেতু ধানের দাম বাড়তি, যার কারণে এখন নতুন এই চালের দামও বাড়তি। চালের দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে কাঠারি ভোগ প্রকারভেদে 65 থেকে 74 টাকা কেজি। জিরাশাইলও একই দামে বিক্রি হচ্ছে। সুবর্ণলতা চাল বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা কেজি এবং মোটা জাতের যে স্বর্ণা 5 চাল রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা কেজি। এখানকার জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদকের সঙ্গে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে ধানের বাজার ঊর্ধ্বগতির কারণে চালের দাম কিছুটা বেড়েছে। তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, যেহেতু সরকার প্রতি কেজি মোটা ধান কিনছেন 36 টাকা কেজি দরে, অর্থাৎ 36 টাকা কেজি হিসেবে 1440 টাকা মন দরে সরকার ধান কিনছেন। অর্থাৎ ধানের দাম বেড়ে যাওয়ার কারণে এর প্রভাব কিছুটা চালের বাজারও পড়েছে বলে তিনি জানিয়েছেন। তবে আগামীতে ধানের দাম তেমন বাড়বে না, অর্থাৎ যেহেতু সরকার একটি নির্দিষ্ট দাম দিয়েছেন, খোলা বাজারে এর চাইতে কিছুটা কম দামে ধান বিক্রি হবে বলে তিনি জানিয়েছেন। যেহেতু ধান এবং চালের দাম বাড়ছে, যার কারণে ক্রেতা এবং ব্যবসায়ী উভয়রাই ক্ষোভ প্রকাশ করেছে। তো এই ছিল আমার কাছে চালের বাজার নিয়ে সবশেষ। নওগাঁয় চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। এদিকে কোরবানি উপলক্ষে নতুন করে দাম বাড়েনি কোনো মশলার। পেঁয়াজ, রসুন, আদা থেকে শুরু করে সব ধরনের গরম মশলার বাজার এখনও রয়েছে স্বাভাবিক। এ নিয়ে আরও জানাতে শহরের রাজাবাজার মশলার পাইকারি বাজারে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজেদ, জানাবেন সরবরাহ অনুযায়ী বাজারে মশলার দাম কেমন আর কি বলছেন ক্রেতা বিক্রেতারা?
নয়, আপনি জানেন যে আর কয়েকদিন পরে কিন্তু কুরবানি ঈদ, আর কুরবানি ঈদের কিন্তু অন্যতম অনুষঙ্গ কিন্তু মশলা। আর প্রত্যেক বছরই কিন্তু মশলার বাজার এই সময়টায় কিন্তু অস্থিতিশীল থাকে, কিন্তু এইবারে আমরা লক্ষ্য করছি যে মশলা বাজার কিন্তু অনেকটা স্থিতিশীল। আজকে যদি এই রাজাবাজারে পাইকারি বাজারে যদি আমি প্রথমে পেঁয়াজের কথা বলি, সেই পেঁয়াজের দাম কিন্তু বর্তমান 30 থেকে 35 টাকা পাইকারি এবং 40 টাকা সেটি হলো খুচরা এবং ভালো জাতের পেঁয়াজ। আর রসুন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে, আর চায়না রসুনটা সেটি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। এভাবে আদার বাজার কিন্তু গতকাল খুবই অস্থির অবস্থায় ছিল, 180 টাকা কেজি দরে কিন্তু পাইকারি হয়েছিল, কিন্তু সেই আদা আজকে 120 টাকা কেজি দরে আজকে পাইকারি হচ্ছে। আর যদি গরম মশলার কথা বলি, সেখানে জিরার কেজি বিক্রি হচ্ছে 540 টাকা, এবং যেটি এলাচ, যেটা কালো এলাচ, সেটি বিক্রি হচ্ছে 2340 থেকে 2400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর সাদা এলাচটি বিক্রি হচ্ছে 4342 টাকা কেজি দরে। আর এইভাবে কিন্তু মশলার বাজারটা কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। এখানকার যে ব্যবসায়ী মালিক সমিতিরা যেটি বলছেন যে স্মাগলিং হওয়ার কারণে, অর্থাৎ চোরা কারবারিদের কারণেই কিন্তু তারা যে দামে আমদানি করছেন মশলা, সেই দামে কিন্তু তারা সেভাবে লাভ করে বিক্রি করতে পারছেন না। ফলে মশলার বাজারে তারা কিন্তু লোকসানের একটা সম্মুখীন হচ্ছেন বলে জানানো হলো এখানকার যে পাইকারি যে সমিতি রয়েছে তার সভাপতি সেক্রেটারি তারা জানান। এই জন্য সরকারের কাছে তারা আবেদন জানিয়েছেন যে তাদের যেন চোরা কারবারি হয়ে বিভিন্ন দেশ থেকে যেন মশলা না আসে, তাতে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর এখানে যে ক্রেতা সাধারণ যেটা বলছেন সেটি হলো প্রত্যেক বছরই যে মশলার বাজার অস্থিতিশীল থাকে, সেক্ষেত্রে কিন্তু এবার স্থিতিশীল রয়েছে এবং তারা কিন্তু কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এবং এই বাজারটা যদি ঈদের আগ দিন পর্যন্ত থাকে তাহলে তারা আরও স্বস্তি বোধ করবেন বলে এখানে জানিয়েছেন। তো অন্য এই মশলার বাজার নিয়ে আমার কাছে এই ছিল তথ্য বগুড়ার রাজাবাজার থেকে। বগুড়ায় মশলার বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। চলতি অর্থ বছরের মে মাসের মাঝামাঝি পর্যন্ত দেশের 8 বিভাগে রেমিটেন্স ছুঁয়েছে $31 বিলিয়ন। গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখা এই রেমিটেন্সের সিংহভাগ খরচ হয় ভোগ ব্যয়, ঋণ পরিশোধ, সম্পত্তি ক্রয়, ছোট ও মাঝারি শিল্প, দোকান ও কৃষিতে বিনিয়োগ করছেন কেউ কেউ। তবে সুসংহত সঞ্চয় ও গুচ্ছ বিনিয়োগে উৎসাহিত করা গেলে দেশের প্রত্যক্ষ উন্নয়নে এই অর্থ ব্যাপকভাবে কাজে লাগবে বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। প্রবাসী আয় নিয়ে কামরুল হাসান জনির 2 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব আজ। চট্টগ্রামের খুরশেদ আলম 8 বছর ছিলেন সংযুক্ত আরব আমিরাত। প্রবাসের আয়, ব্যাংক ঋণ আর অভিজ্ঞতার আলোকে শুরু করেছেন সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বিক্রির ব্যবসা, যেখানে কর্মসংস্থানও হয়েছে কিছু মানুষের। ফেনীর ইকবাল হোসেন 25 বছর ছিলেন সৌদি আরবে। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন স্বপ্নের বাড়ি। এই বাড়ি থেকে এখন মাসে ভাড়া পান 70,000 টাকা। দ্রুত বর্ধনশীল ফেনী শহরের দৃশ্যমান অবকাঠামো উন্নয়ন বা চট্টগ্রামের ছোট ও মাঝারি বিনিয়োগের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার পেছনে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের মে মাসের মাঝামাঝি পর্যন্ত 8 বিভাগের প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $31 বিলিয়ন বেশি রেমিটেন্স। এর মধ্যে শীর্ষে ঢাকা বিভাগের প্রবাসীরা, এরপর চট্টগ্রাম, সিলেট ও খুলনা। কোনো প্রবাসী ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগে নামমাত্র সুবিধা পেলেও আমলাতান্ত্রিক জটিলতা, বিনিয়োগের সুরক্ষা না থাকা ও নিরাপত্তাহীনতা সহ নানা বাধার সম্মুখীন হচ্ছেন। প্রায় 7-8 বছর বিদেশে ছিলাম, আমি কোনো সহযোগিতা পাই নাই সরকারের কাছ থেকে। আমি এটা হচ্ছে ব্যক্তিগত, ধরেন আমার কিছু স্বর্ণপাতি বা আমার আত্মীয় স্বজন, আমার যারা শুভাকাঙ্ক্ষী, ওনাদের সহযোগিতায় আসলে আমি শুরু করেছি। বিনিয়োগের কোনো ফিডব্যাক পাচ্ছি না আমরা, যে আমরা যে 25 বছর বা 26 বছর বিদেশ করার পরে একটা বাড়ি করছি যে প্রায় 4 কোটি 5 কোটি টাকা দিয়া। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয়ের সিংহভাগ ব্যয় হয় পারিবারিক প্রয়োজন মেটাতে। বিদেশ যাওয়ার আগে নেয়া ঋণ পরিশোধ, বাড়ি নির্মাণের ক্ষেত্রেও ব্যয় হয় বড় অংশ। এছাড়া জমি কেনা, ছোট ও মাঝারি শিল্প, দোকান বা কৃষিতেও বিনিয়োগ করেন কেউ কেউ। একটা ধরেন গুচ্ছ ইনভেস্টমেন্ট করার ব্যাপারে পরিকল্পনা যদি নিতে পারতাম, রাষ্ট্রীয় উদ্যোগ যদি সেখানে আমরা ভিজিবিলি রাখতে পারতাম, তাহলে কিন্তু এটা দিয়ে আমাদের অর্থনীতির চাকার কিন্তু
সম্পূর্ণ পরিবর্তন করে ফেলতে পারতাম। 30 লাখের উপরে। অর্থনীতিবিদরা বলছেন প্রবাসী আয় রিজার্ভে যুক্ত হয়ে দেশের আমদানি সক্ষমতা বাড়াচ্ছে। তবে সুশৃঙ্খলভাবে প্রবাসীদের সঞ্চয়ে উৎসাহিত করা গেলে প্রত্যক্ষ বিনিয়োগেও তাদের আয় ব্যাপকভাবে কাজে লাগানো সম্ভব। আপনি যদি বলেন একটা নতুন বাড়ি বানাচ্ছে, দ্যাট ইজ ইনভেস্টমেন্ট। হাউজিং is considered as an investment for the country. অতএব রাষ্ট্রের বিনিয়োগ আসলে এই রেমিটেন্স কোনো না কোনোভাবে বিনিয়োগেই হচ্ছে, যেটার মাধ্যমে আমরা আমাদের আমদানি সক্ষমতা বাড়াচ্ছি, আমাদের বৈদেশিক ঋণের যে পরিষেবা সেটা আমরা করতে পারছি। আমরা যদি এটাকে আরও একটু সুসংহতভাবে করতে পারতাম তাহলে এই যে সঞ্চয়, সে সঞ্চয়েও তারা উৎসাহিত হতেন এবং এটা আমাদের প্রত্যক্ষ বিনিয়োগেও কাজে লাগতো। দেশের অর্থনীতিতে রেমিটেন্স বহুমুখী চাহিদা পূরণ করলেও বিনিয়োগের ক্ষেত্রে এখনও নিরাপত্তাহীনতায় ভোগেন প্রবাসীরা। সংশ্লিষ্টরা বলছেন পরিকল্পিতভাবে বিনিয়োগ নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন প্রবাসীরা। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। নির্মাণের 2 বছর পর অবশেষে পণ্যবাহী চালকদের বিশ্রামের জন্য খুলে দেওয়া হচ্ছে 96 কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক বিশ্রামাগার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসারের এই বিশ্রামাগারে চালকদের জন্য রয়েছে বিশ্রাম, গাড়ি পার্কিং, নামাজের ঘর, গোসলখানা, ক্যান্টিন, চিকিৎসা সেবা কেন্দ্র সহ আধুনিক সব ধরনের সুযোগ সুবিধা। এ নিয়ে আরও জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন বিশ্রামাগার খুলে দেয়ায় কি বলছেন চালকরা? অন্যয়, এখানে গত 24 জুনের দিকে শেষ করা হয়েছিল এর নির্মাণ কাজ। বিশ্রামাগারটি খুবই অত্যাধুনিক। এখানে একসঙ্গে শতাধিকের উপর গাড়ি চালক তারা বিশ্রাম নিতে পারবেন। একই সঙ্গে তাদের যে গাড়ি পার্কিং ব্যবস্থা সহ নানান সুবিধা সহ এটা নির্মাণ করা হয়েছে। তবে নানান কারণে এটি উদ্বোধন করতে পারেনি, একই সঙ্গে চালু করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। তবে আগামীকাল থেকে এই যে বিশাল আয়তনে প্রায় 96 কোটি টাকা ব্যয় নির্মিত এই অত্যাধুনিক বিশ্রামাগারটি বিশেষ করে শুধু পণ্যবাহী যারা চালক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দূরপাল্লার চালকরা রয়েছেন তাদের জন্য মূলত এটি খুলে দেওয়া হবে। এখানে একেবারেই শুরুতে কোনো ধরনের ফি নেওয়া হবে না, যাতে করে চালকরা একেবারে ফ্রিভাবে তারা যে এখানে আসতে পারেন এবং তারা গাড়ি পার্কিং রেখে নিরাপদে তারা তাদের যে বিশ্রামের সুযোগটুকু সেটা নিতে পারেন। আপনি জানেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন জায়গায় এই যে বিশ্রাম না থাকার কারণে চালকরা ঝুঁকি নিয়ে সড়কের পাশে কিংবা ইউটার্ন এলাকাগুলোতে তারা বিশ্রাম নেন, কারণ তারা দূরপাল্লার গাড়ি চালাতে গিয়ে অনেক সময় ক্লান্ত হয়ে পড়েন, যার কারণে তারা বাধ্য হয়ে সড়কের পাশে ঘুমিয়ে পড়েন। তবে এটি আগামীকাল থেকে চালু হওয়ার পর এখানে যখন তারা প্রবেশ করতে পারবেন তখন এখানে তারা তাদের ক্লান্তি যে সময়গুলো সেগুলো পার করতে পারবেন। একই সঙ্গে এখানে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো তারা ভোগ করতে পারবেন। শুধু এটি নয়, এই যে কুমিল্লা নিমসারের এই যে এলাকায় বিশ্রামাগারটি রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একমাত্র বিশ্রামাগার, এটি ছাড়াও দেশের আরও 3টি জেলাতে বিশ্রামাগার নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এই যে কুমিল্লা ছাড়াও সিলেট, একেবারে সিলেট, রাজশাহী এবং খুলনা অঞ্চলে আরও 3টি বিশ্রামাগার রয়েছে। আগামীকাল এই সবগুলোই একই সঙ্গে 4টি খুলে দেওয়া হবে। কুমিল্লা সড়ক জনপথ বিভাগ বলছেন যে ঈদুল আজহা উপলক্ষে মূলত এটি খুলে দেওয়া হচ্ছে। তবে 31 বলতে মানে জুন মাসের শুরু থেকে এখানে একটি নির্দিষ্ট ফির মাধ্যমে ইজারাদাররা সেখানে টাকা আদায় করবেন একেবারে স্বল্প মূল্যে, এবং ট্রাক চালকরা বা পণ্যবাহী বিভিন্ন গাড়ির চালকরা তারা প্রবেশ করবেন এবং এখানে তারা বিশ্রাম করবেন। এই ছিল কুমিল্লা থেকে অন্যয়। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলম। সারা দেশের মতো বরিশালেও শুরু হচ্ছে ভূমি সেবা মেলা। সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এই মেলা। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন ভূমি সেবা মেলা নিয়ে বরিশালে কি কি আয়োজন রয়েছে?
একটু জানিয়ে রাখি যে সকাল 10টা থেকেই কিন্তু জেলা প্রশাসনের যে কার্যালয়ের কনফারেন্স রুম আছে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী সরাসরি যুক্ত ছিলেন ভার্চুয়ালি, এবং সেখানেই কিন্তু এই মেলার প্রধান যে উদ্বোধনী কার্যক্রম সেটি অনুষ্ঠিত হয় এবং সেখানে সেমিনারে বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, ডিআইজি সহ ভূমি সংক্রান্ত মন্ত্রণালয় কিংবা ভূমি সংক্রান্ত অফিসগুলোর যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু উপস্থিত ছিলেন। এবং এই মুহূর্তে দেখছেন অতিথিরা কিন্তু মেলার যে স্টলগুলো রয়েছে কিংবা বুথগুলো রয়েছে সেটি প্রদর্শন করেছেন এবং পরিদর্শন করার পরে তারা দেখেছেন এখানে আসলে কি কি সুবিধা দেওয়া হচ্ছে। আপনি যদি একটু জানিয়ে রাখি যে এখানে নানা ধরনের কিন্তু বুথ রয়েছে, বিশেষ করে 8টি বুথ রয়েছে, রেকর্ড রুম সহ খাজনা খারিজের যে পরিশোধ এবং ভূমি উন্নয়ন কর, হোল্ডিং নাম্বার, বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে কিন্তু এই মেলাটি কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছেন যারা আয়োজক রয়েছেন তারা। এবং তারা বলছেন যে এই মেলার মাধ্যমে গ্রাহকদের, সেবা গ্রহীতা যারা রয়েছেন তাদেরকে ডিজিটালাইজেশনের সাথে পরিচয় করে দেওয়া হবে, যাতে তারা ঘরে বসে এই সুবিধাগুলো নিতে পারে। সে কারণে কিন্তু তারা আসলে এই মেলার আয়োজন করেছেন এবং তারা বলছেন যে এর মাধ্যমে যারা গ্রাহক রয়েছেন তারা আসলে হয়রানির শিকার কম হবেন এবং হয়রানির শিকার বন্ধে, দুর্নীতি বন্ধে এই ধরনের আয়োজন করা হয়েছে। এবং এই মেলার মাধ্যমে তারা সেবা প্রাপ্তি নিশ্চিত করতে পারবেন ডিজিটাল পদ্ধতিতে। স্বচ্ছ, দ্রুত, দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখবে এই মেলা, এমনটি জানিয়েছেন যারা আয়োজক রয়েছেন তারা। একটু জানিয়ে রাখি যে সকাল থেকেই আমরা দেখেছি যারা গ্রহীতা রয়েছেন, সেবা গ্রহীতা, তারা এখানে ভিড় করছেন এবং তাদের যে সমস্যা রয়েছে, নানা সমস্যার সমাধানে তারা কিন্তু এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। এবং জানিয়ে রাখি এখানে যে বুথগুলো দেওয়া হয়েছে, এসএ শাখা, আপত্তি সম্পত্তি সেল শাখা, জোনাল সেটেলমেন্ট অফিস যেগুলো রয়েছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ভূমি অফিসের এখানে একটি বুথ রয়েছে, এছাড়া সহায়তা কেন্দ্র রয়েছে। যারা সেবা গ্রহীতা রয়েছেন তারা এখানে আসছেন এবং তাদের যে সমস্যাগুলো রয়েছেন কিংবা তাদের যে কাগজপত্র উত্তোলন কিংবা সংরক্ষণ ঠিকমতো হয়েছে কিনা সেই বিষয়গুলো জানার জন্য কিন্তু এই যে মেলাটি কার্যকরী একটি ভূমিকা রাখবে বলে মনে করছেন এখানকার যারা রয়েছেন। এবং যারা সেবা গ্রহীতা রয়েছেন তারাও এতে সন্তোষ প্রকাশ করেছেন। এবং 3 দিন ব্যাপী মেলার আজকে প্রথম দিন, এরপরও আরও 2 দিন কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হবে। তো বরিশাল থেকে ভূমি সেবা মেলার এই ছিল আমার কাছে সবশেষ। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।